এমন কি কোনো স্পেসিফিক টাইম আছে যে এই সময়টা হুমায়ুন আহমেদ লিখতেন না, বা এরকম সময়টাতে তিনি হয়তো বা একটু আড়ালে থাকতেন, নিজের মতো সময় মানে কাটাতেন? সাধারণত সন্ধ্যার পরে উনি লিখতেন না। কেন? উনি সন্ধ্যার পরের সময়টা উনি বন্ধু বান্ধব ওনার প্রিয়জনদের সঙ্গে কাটাতে পছন্দ করতেন। উনি লিখতেন সকালে লেখাটা একদম নিয়মিত সারা বছর ধরে, আর যখন বইমেলা যদি চলে আসতো বা ঈদ সংখ্যার কোনো লেখা চাপ প্রেশারে আছে তখন হয়তো আর এক দফা লিখতো বিকেল থেকে। হ্যাঁ, বিকেলে উনি দুপুরে খাওয়ার পরে একটা মানে 1-1.5 ঘন্টা একটু ঘুমাতেন, ঘুম থেকে উঠে আধা ঘন্টা পায়চারি করতেন, হাঁটতেন, এটা ওনার নিয়মিত অভ্যাস ছিল। তারপর হয়তো লেখাটা নিয়ে বসতেন। দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলামের কাছে। আবারও ফিরে এলাম মাজহার ভাই আপনার কাছে। শুরুতে বলছিলাম আজ হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী। তাকে নিয়ে বলতে গেলে আসলে তার নির্মাণ, তার কলম, তার পদচারণা সব কিছু নিয়ে বলতে হয়। এবং সব কিছুর ঊর্ধ্বে হুমায়ুন ভক্ত বলে আসলে মানুষের হৃদয়ে যে জায়গাটা আছে তার জন্য, সেটি নিঃসন্দেহে আমাদেরকে ভীষণভাবে আলোড়িত করে। আজ তাকে হারানোর অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আজকের এই দিনটিতে আপনার সকালবেলা আসলে কি মনে হয়েছে যে হুমায়ুন আহমেদের সাথে কোন সময়টা আপনাকে খুব বেশি করে নাড়া দেয় আজকের এই দিনগুলোতে? আজকের দিন বলে না, আমার তো মনে হয় যে মানে আমরা 365 দিনই হুমায়ুন আহমেদকে মিস করি। হুমায়ুন আহমেদের মতো মানুষ যারা, তাদের যদি আমরা বলি যে তাদের কোনো মৃত্যু নেই, তারা তাদের কাজের মাধ্যমে, তাদের সৃজনশীলতার মাধ্যমে, তাদের সৃষ্টির মাধ্যমে তারা পাঠকের কাছে, তাদের ভক্ত অনুরাগীদের কাছে, স্বজনদের কাছে দীর্ঘকাল তারা বেঁচে থাকেন। কিন্তু ব্যক্তি মানুষটাকে তো আমরা মিস করি। সবচেয়ে বড় যে বিষয়টা আমি মনে করি যে মাত্র 63 বছর বয়স, এটা কোনো বয়স না। বাংলাদেশের গড় আয়ু যেভাবে বেড়ে গেছে এখন, এই অল্প সময়ে তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। এটাতে সবচেয়ে বেশি বড় ক্ষতি হয়েছে আমাদের লিটারেচার, আমাদের বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যে ওনার আরও অনেক কিছু দেওয়ার ছিল। এবং যদি এইভাবে দেখেন যে উনি ওনার গুরুত্বপূর্ণ লেখাগুলো কিন্তু মাত্র শুরু করেছিল। মধ্যাহ্নের মতো একটি উপন্যাস, যেটা 1905 সাল বঙ্গভঙ্গ থেকে শুরু করে দেশভাগ পর্যন্ত বিস্তৃত বিশাল ক্যানভাসে লেখা। এরপরের একটা সিকুয়েল উনি লিখছিলেন। এরপরে হচ্ছে মাতাল হওয়া, হ্যাঁ, সেই 69, 67, 68, 69-এর সেই উত্তাল দিনগুলো, গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলন। এরপরে মহান মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। এবং এরপর উনি শুরু করলেন দেয়াল, যেটি একটি অসম্পূর্ণ লেখায় আমি বলবো, কারণ উনি যেভাবে লিখতেন, উনি একটা লেখা যেভাবে লিখে শেষ করতেন, দেয়ালটা উনি সেভাবে শেষ করতে দেয়ালটা তো পারেননি। আমরা পত্রিকার পাতায় প্রথমে পেতে শুরু প্রথম এটা করলাম। অন্যদিন যে পত্রিকা আছে আমাদের, অন্যদিন পত্রিকায় এটা 6টি সংখ্যায় 6টি পর্ব প্রকাশিত হয়। তারপরে উনি কিছুদিন, এটা উনি সবসময় করতেন যে কোনো ধারাবাহিক লেখাই কিন্তু ওনার কখনো শেষ হয়নি। জ্যোৎস্না জনের গল্প প্রথম শুরু করেছিলেন ভোরের কাগজে, পরবর্তীতে অন্য দিনে বেশ কিছুটা সংখ্যা লেখার পরে তারপর আবার বিরতি, একেবারে বই আকারে বেরোলো। তো এরকম দেয়ালটা অন্য দিনে শুরু হয়েছিল, 6টা পর্ব লেখার পরে ওনার আর ভালো লাগছিল না, উনি লেখাটা বন্ধ করে দিলেন। তো তারপরে তো যখন এই ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্ক যাওয়ার, চিকিৎসার জন্য নিউ ইয়র্কে যাওয়ার সিদ্ধান্ত হলো, তো উনি আমাকে বললেন যে ওনার সঙ্গে আমিও যাব। তো উনি আমাকে বললেন যে দেয়ালের যতগুলো পর্ব লিখেছি সেটা একটা প্রিন্ট করে নেবে, আর একটা বড় একটা প্রায় 70 থেকে 80টা বইয়ের একটা উনি তার তালিকা করে দিলেন যে এই বইগুলো সঙ্গে নেওয়ার ব্যবস্থা করো, এগুলো আমার দেয়াল লেখার জন্য লাগবে, আমি নিউ ইয়র্কে বসে আমি দেয়াল লিখব। এবং ঠিক যেদিন আমরা নিউ ইয়র্কে পৌঁছালাম তার পরের দিন দুপুর 1:30টার সময় ওনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, ডক্টর স্টিভেন ভিচ। ওই সকালবেলা ঘুম থেকে উঠেও কিন্তু উনি, ওনার যেটা নিয়মিত অভ্যাস ছিলেন যে একদম রেগুলার সারা বছর ধরে, উনি কিন্তু শুধু বইমেলা আসলে যে লিখতেন তা না, উনি সারা বছর ধরে লিখতেন। সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চা, দৈনিক পত্রিকা, একটা সিগারেট নিয়ে বসতেন, তারপরেই হচ্ছে লেখালেখি। আচ্ছা ভাই, আমরা কিন্তু এটা জানি যে উনি সারা বছর লিখতেন। সারা বছর লিখতেন। কিন্তু এমন কি কোনো স্পেসিফিক টাইম আছে যে এই সময়টা হুমায়ুন আহমেদ লিখতেন না, বা এরকম সময়টাতে তিনি হয়তো বা একটু আড়ালে থাকতেন, নিজের মতো সময় মানে কাটাতেন? সাধারণত সন্ধ্যার পরে উনি লিখতেন না। কেন? উনি সন্ধ্যার পরের সময়টা উনি বন্ধু বান্ধব ওনার প্রিয়জনদের সঙ্গে কাটাতে পছন্দ করতেন। উনি লিখতেন সকালে লেখাটা একদম নিয়মিত সারা বছর ধরে, আর যখন বইমেলা যদি চলে আসতো বা ঈদ সংখ্যার কোনো লেখা চাপ প্রেশারে আছে তখন হয়তো আর এক দফা লিখতো বিকেল থেকে।
হ্যাঁ, বিকেলে উনি দুপুরে খাওয়ার পরে একটা মানে 1-1.5 ঘন্টা একটু ঘুমাতেন, ঘুম থেকে উঠে আধা ঘন্টা পায়চারি করতেন, হাঁটতেন, এটা ওনার নিয়মিত অভ্যাস ছিল। তারপর হয়তো লেখাটা নিয়ে বসতেন। তো দেয়ালের যে কথাটা বলছিলাম, যে ওই যে পৌঁছানোর পরের দিন থেকে যে উনি শুরু করলেন, এরপরে কিন্তু এটা মানে হাসপাতালের বেডে বসে এক হাতে কেমো চলতেছে আর এক হাত দিয়ে উনি লিখছেন। উনি তো কলম দিয়ে লিখতেন, উনি তো কম্পিউটারে লিখতেন না। হ্যাঁ, উনি বাসায় বসে লিখছেন, মানে প্রতি মুহূর্তেই কিন্তু উনি লেখার মধ্যে ছিলেন। দেয়াল এবং একই সাথে এই 10 মাস সে যে যুদ্ধ যেটা নিউ ইয়র্কে, এই সময়ের মধ্যে কিন্তু উনি আরও 4টি উপন্যাস এবং আরেকটি স্মৃতি কথা যেটা নিউ ইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ, এই লেখাগুলো লেখেন। এখানে এই সময়ের মধ্যে 10 মাসের মধ্যে দেয়াল তো অনেক বেশ মোটামুটি দীর্ঘ, তারপরে আরও 5টি উপন্যাস উনি লিখেছেন। আপনার কি মনে হয় দেয়ালের আরো কত দূর দেয়ালটা যেতে পারতো? আরো ওনার যেটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা অনুযায়ী এটা আরো প্রায় 100 পাতার মতো লেখার বিষয় ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যে উনি একটা লেখা যখন লিখতেন, লেখার পরে ওই লেখাটা আবার মানে শুরু থেকে পুরোটা এডিট করতেন। এডিট করতে গিয়ে দেখা যেত যে অনেক কিছু বাদ চলে যাচ্ছে, অনেক কিছু যুক্ত হচ্ছে। এইটা দেয়ালের ক্ষেত্রে উনি করতে পারেননি। দেয়াল যেটা বাজারে যেটা মানে বই আকারে যেটা বেরিয়েছে, এটা অলমোস্ট বলা যায় যে একজন লেখকের ফার্স্ট ড্রাফট আর কি, ফার্স্ট ড্রাফট বলা যায়। হ্যাঁ, কিন্তু এর মধ্যে আবার মাঝখানে ওই যে বইমেলা চলে আসলো, তখন অন্যান্য উপন্যাসগুলো লিখলো। হ্যাঁ, আরও ছোটো ছোটো 4টা উপন্যাস এবং নিউ ইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ লিখলো। তো এইসব কারণে এর মধ্যে আবার ছবি এঁকেছে। উনি কিন্তু একটা মুহূর্ত বসে থাকতেন না। আমরা সবাই জানি যে হুমায়ুন আহমেদ কলমেই লিখতেন, কাগজেই লিখতেন। তার একটা বিশেষ আয়োজন হতো আসলে সব লেখালেখির জন্য। কিন্তু প্রযুক্তি তো অনেকটা সময় পেরিয়েছে এবং বলা যায় যে প্রযুক্তির এই উন্নত ছোঁয়াও তিনি দেখে গেছেন। উনি কি বলতেন যে কেন তিনি আসলে কখনো টাইপ করতেন না বা কোনো সহযোগীকে সাথে নিতেন না? আরো বেশ কিছু লেখক আছে যারা মানে কাগজেই লিখতেন। হ্যাঁ, হাসান আজিজুল্লাহ উনি সবসময় কাগজে লিখে আসছেন। হ্যাঁ, আরও অনেকে আবার যেমন সৈয়দ শামসুল হক আরও অনেক আগে থেকে, যখন কম্পিউটারও আসে নাই, উনি টাইপরাইটারে লিখতেন। তো এটা হুমায়ুন আহমেদ যেটা বলতেন যে সেটা হচ্ছে যে যেমন আমরা বলি যে একটা কাগজের মুদ্রিত বই পড়ে যে আনন্দ, হ্যাঁ, যেটা কখনোই ইবুক সে আনন্দটা দিতে পারে না, ঠিক সেরকম কাগজ কলম দিয়ে এই 2 টাকার বল পয়েন্ট দিয়ে লিখতে যে মজা, এবং সেটা কম্পিউটার কিবোর্ড টাইপ করে সম্ভব না। এবং সেখানে ওই আবেগটা নিয়ে আসা, উনি লিখতেছেন কলম দিয়ে, আমরা পাশে বসে দেখছি যে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে। উনি ওনার চরিত্রের সাথে কথা বলছেন, ক্যারেক্টারের সাথে কথা বলছেন। আর হচ্ছে ওনার কিন্তু লেখার জন্য কোনো বিশেষ কোনো মানে একটা যে আলাদা একটা এনভায়রনমেন্ট তৈরি করা, যে একটা নীরব জায়গা, কোনো সেখানে কোনো পিনপতন নীরবতা থাকবে, কেউ মানে কোনো কথাবার্তা বলা যাবে না, এরকম না। কোথাও আমরা যে শুনি যে হুমায়ুন আহমেদ যখন লিখছেন তার জন্য আয়োজন বলতে তিনি তার মতো করে লিখতে ভালোবাসেন, এইটুকু আয়োজনটা নিশ্চিত করতেন। একটা হচ্ছে যে উনি মাটিতে বসে লিখতেন, মাটিতে বসে লো হাইট টেবিলে, মাটিতে বসে লো হাইট টেবিল ছিল ওনার। হ্যাঁ, ওই টেবিলের মধ্যে লিখতেন। এবং নিউ ইয়র্কেও আমরা, উনি বললেন যে এরকম একটা টেবিলের ব্যবস্থা করো। তো আমরা বাজারে গিয়ে অনেক ঘোরাঘুরি করে এরকম টেবিল যেগুলো পাওয়া যায় ছোটোখাটো, অনেক দাম। পরে একটা জিনিস কিনলাম, যে 2টা ড্রয়ারের একটা সাদা একটা এরকম একটা মানে প্লাস্টিকের ইয়ের মতো, মানে অনেকটা বক্সের মতো, মানে চেস্ট অফ ড্রয়ারের মতো, একটা মিনি ভার্সন, হয়তো ধরেন 2 ফিট বাই 2 ফিট। তো ওইটার হলো যে ওইটার ভিতরে একটা নিচের চেম্বারটাতে ওনার সমস্ত মেডিকেলের ফাইলপত্রগুলো থাকতো, আর আরেকটা চেম্বারের ভিতরে ওনার লেখালেখি জিনিসপত্র থাকতো, আর উনি ওইটার উপরে বসে লিখতেন। হ্যাঁ, এটা সবসময় উনি এভাবেই লিখে গেছেন বরাবর। একজন তরুণ হিসেবে আমরা যারা আসলে হুমায়ুন আহমেদকে শুধু কলমে পেয়েছি, পর্দায় পেয়েছি বা তার কথাগুলোতে পেয়েছি, আমরা যারা তার সান্নিধ্যে যেতে পারিনি আসলে, এবং এটা সম্ভবও না কখনো। আমাদের একটা বড় হিংসার জায়গা আছে যে আপনারা তার কাছাকাছি থেকেছেন, অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু শিখেছেন। আপনার কি মনে হয় এই তরুণদের জন্য আসলে আপনাদের কি বার্তা থাকবে, যে আমরা যারা হুমায়ুনের সান্নিধ্য পাইনি তাদেরকে কি বলবেন? তাদের জন্য বার্তা হচ্ছে একটাই, যে হুমায়ুন আহমেদকে পাঠ করতে। হুমায়ুন আহমেদের যে অসংখ্য লেখা উনি লিখে গেছেন, লেখাগুলো পড়বেন, ওনার নাটকগুলো দেখবেন, ওনার চলচ্চিত্র দেখবেন। হ্যাঁ, এগুলোর মাধ্যমেই তো ওনাকে খুঁজে পাবেন। একজন লেখককে পাওয়ার তো মানে প্রধান জায়গায় হচ্ছে তার সৃষ্টি। তার সৃষ্টির সঙ্গে আপনি যত বেশি মিশে যাবেন, আপনি দেখবেন আপনার সামনে একজন হুমায়ুন আহমেদ দাঁড়িয়ে আছে।
একজন হুমায়ুন আহমেদের সাথে বসে আপনি কথা বলছেন, গল্প করছেন। হুমায়ুন আহমেদ সম্পর্কে গুগলে জানি, বইয়ের পাতায় জানি, আপনাদের কাছ থেকে গল্প শুনে শুনে জানি। তারপরেও খুব ছোট্ট করে এক কথায় আপনার কাছ থেকে কয়েকটা প্রশ্নের উত্তর আমি জানতে চাই। হুমায়ুন আহমেদের প্রিয় রং? ওনার প্রিয় রং সাদা এবং নীল। প্রিয় খাবার? প্রিয় খাবার দেশি খাবার খেতে পছন্দ করতেন। ওনার একটা খাবার খুব প্রিয় যেটা ছিল সেটা হচ্ছে যে গরম ডিম ভাজি, মানে গরম ভাতের সাথে গরম ডিম ভাজি, ঘি আর হচ্ছে বেগুন ভাজা। এরকম আমরা বইয়ের পাতায় পড়েছিলাম যে কারো খুব মন খারাপ, কারো খুব অসুখ, তখন এই খাবারগুলো আসলে নাকি তাদের সবকিছু ঠিক হয়ে যেত। আচ্ছা, হুমায়ুন আহমেদের প্রিয় মানুষ? প্রিয় মানুষ তো আসলে সংখ্যা তো অনেক। ওনার মা বোধহয় সব থেকে প্রিয় ছিলেন, এরকম এটা কিছু? আসলে বলাটা খুব ডিফিকাল্ট। একদম সবচেয়ে বেশি প্রিয়, কারণ আমার কখনো মনে হচ্ছে তার মা অনেক বেশি প্রিয়, কখনো মনে হচ্ছে সন্তানরা অনেক বেশি। আসলে একজন মানুষের কাছে এটা ডিফাইন করা, আলাদা করা, মা, সন্তান, নিজের স্ত্রী, এদেরকে আলাদা করাটা আসলে ডিফিকাল্ট। ওনার প্রিয় বই? প্রিয় বই উনি অসম্ভব পছন্দ করতেন। হারুকি মুরাকামি লেখা উনি পরের দিকে এসে খুব পড়তেন এবং পছন্দ করতেন। আর এদিকে শীর্ষেন্দু সুনীল বাংলা সাহিত্যে ওনার খুব প্রিয় ছিলেন, হ্যাঁ আমার জানা মতে। ওনার লেখা ওনার প্রিয় চরিত্র কোনটি? উনি তো সবসময় মিসির আলী এবং হিমু দুটি ওনার প্রিয় চরিত্র। শুভ্র? শুভ্র তিনটে ওনার প্রিয় চরিত্র। আচ্ছা, হুমায়ুন আহমেদের নিজের লেখা কোন বইটি উনি খুব বেশি পছন্দ করতেন, বা সেই বইটি নিয়ে উনি বেশি কথা বলতেন? মানে একটা সময় পর্যন্ত তো হুমায়ুন আহমেদ মানেই ছিল হচ্ছে যে শঙ্খনীল কারাগার, নন্দিত নরকে। ঠিক নিউ ইয়র্কে উনি ওনার শেষ জন্মদিন যেটা ছিল, উনি এটা 2011-র 13ই নভেম্বর। তো আমি একটা চ্যানেলের পক্ষ হয়ে ওনার একটা ইন্টারভিউ করেছিলাম। তো সেই ইন্টারভিউটা এখন ইউটিউবে আছে। সেই ইন্টারভিউতে উনি বলছেন, হ্যাঁ, যে সবাই আমার নন্দিত নরক এবং শঙ্খনীল কারাগার নিয়ে কথা বলে, কিন্তু এই দুটি লেখা হচ্ছে আমার একজন লেখকের অপরিণত বয়সের অপরিপক্ক হাতের লেখা। আমার মেজর লেখা হচ্ছে মধ্যাহ্ন, আমার মেজর লেখা হচ্ছে লীলাবতী, জ্যোৎস্না জননীর গল্প, এগুলো হচ্ছে আমার মেজর রাইটিং। একটা মজার তথ্য দিয়ে, আমি যখন কলেজ পর্যায়ে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার নিতে যেতাম, আমরা এতবার জ্যোৎস্না জননীর গল্প বইটা পেয়েছিলাম যে একটা সময় আমি ঠিক করেছি যে এটা লাইব্রেরি থেকে চেঞ্জ করে আমি অন্য হুমায়ুন আহমেদের অন্য কোনো বই নিয়ে আসবো। উনি আমাদের জীবন জুড়ে এভাবেই আসলে এত সুন্দর করে মুক্তিযুদ্ধকে উনি তুলে ধরেছেন গল্পের মাধ্যমে, মানে যেটা আসলে মুক্তিযুদ্ধ নিয়ে আরো অনেক লেখা আছে, কিন্তু জ্যোৎস্না জননীর গল্প অবশ্যই একটা ডিফারেন্ট, মানে হুমায়ুন আহমেদ যেভাবে তুলে ধরেছেন সেটা যে কোনো পাঠককে আকৃষ্ট করবে। এবং একই সঙ্গে আপনি বই পড়ার, পাঠের, একটা উপন্যাস পাঠের যে আনন্দ, সেই সঙ্গে মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি একটা বিরাট সম্পর্কে একটা পরিষ্কার স্বচ্ছ একটা ধারণাও আপনি এটার মাধ্যমে পেয়ে যাবেন। নাটক সম্পর্কে কোনো তথ্য আপনি দেবেন কিনা? ওনার তো মানে দেখেন অনেক, একটা জিনিস আমি বলবো, বুয়া বিলাস বলে একটা নাটক উনি বানিয়েছিলেন। হ্যাঁ, আপনি দেখেন যে সমুদ্র বিলাস, বুয়া বিলাস, বুয়া বিলাসের বিষয়টা আমি আলাদাভাবে বলছি কেন, যে এই নাটকটা যখন উনি বানান, যে বুয়া ভাড়া নেওয়ার জন্য একজন একটা অফিস খুলেছে, সেই অফিস থেকে সে বুয়া ভাড়া দেওয়া হয়। তখন কিন্তু বাংলাদেশে এই কনসেপ্ট ছিল না, যেটা এখন কিন্তু এটা আছে। ঢাকা শহরে কমপক্ষে কয়েকশো এরকম প্রতিষ্ঠান আছে যাদের মাধ্যমে আপনি বুয়া ভাড়া নিতে পারেন, হ্যাঁ, বাসায় কাজ, আপনার হেল্পিং হ্যান্ড হিসাবে। কিন্তু এই যে শুরু হওয়ার আগেই ওনার মাথায় যে এই চিন্তাটা এসেছিল, হ্যাঁ, এই যে ওনার যে একটা তীক্ষ্ণ যে ওনার মানে অবজারভেশন এবং ভবিষ্যৎ নিয়ে, এরকম আরও অনেক কিছু আছে, যেমন এই যে যুদ্ধাপরাধীদের বিচার, এটা কত বছর আগে উনি লিখে গেছেন। এটা কিন্তু বহু আগে উনি ওনার লেখার মাধ্যমে নিয়ে আসছেন। এভাবে আসলে হুমায়ুন আহমেদ আমাদের জীবন জুড়ে যেমন রয়ে গেছেন, আমার বিশ্বাস আজকের তরুণ হিসেবে আমি যেমনটা দেখছি, আগামী আরো অনেক বছর পরে কোনো এক তরুণ ঠিক একইভাবে হুমায়ুন আহমেদকে আবিষ্কার করবেন। আপনাকে অনেক ধন্যবাদ মাজহার ভাই আজকের আয়োজনে আসবার জন্য। এই অল্প সময়ে আসলে আমার মনটা ভরলো না, আমার দর্শকদেরও নিশ্চয়ই অনেকটা তৃষ্ণা রয়ে গেছে। বাংলা ভিশনকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই কিংবদন্তিকে নিয়ে প্রতি বছর মতো এবারও যে আয়োজন করেছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320330 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। বিশ্বখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক এরিস্টটলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিরাশ হয়ো না, এতে আয়ু হ্রাস পায়। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।
ধন্যবাদ